হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। অ্যান্ড আজকে আমরা যেটা স্টার্ট করব টপিকটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স বাই পোটেনশিওমিটার। মানে একটা এর আগে তোমাকে শিখতে হবে হোয়াট ইজ সেল। সেল কি? আচ্ছা, সেল বলতে আমরা মোটামুটি একটা ভোল্টিক সেল, যেমন ড্যানিয়েল সেল বা লেকল্যান্ড সেল, এগুলোকে বুঝে থাকি। তো আমরা সেল সম্পর্কে আরেকটা ভিডিও আমি করব, সেটা হচ্ছে সেলস, কম্বিনেশন অফ সেলস, হাউ উই ক্যান কানেক্ট ডিফারেন্ট, মানে তড়িৎ কোষগুলোকে আমরা কিভাবে একটা একটা সিরিজ, শ্রেণী বা সমান্তরাল সমবায়ে যোগ করতে পারবো। তো সেল, মোটামুটি সেল বলতে আমরা এটুকু বুঝেছি যে এরকম করে একটা সিম্বল তার হয়, যেখানে প্লাস বা মাইনাস এরকম করে রিপ্রেজেন্ট করি। অ্যাকচুয়ালি এই পুরো ব্যাপারটা সিম্বলিক রিপ্রেজেন্টেশনটার আগে আমাকে জানতে হবে যে সেল কি। এটা একটা, আমি মনে করছি একটা পলিজার, হ্যাঁ, পলিথিনের একটা জার, পলিথিন বা পলিমার যেগুলো হয়, তো এইগুলো আমরা কোটো, যেগুলো পলিথিন যেমন এই যে দেখতে পাই, সেরকমই পলিজার পাওয়া যায়। হ্যাঁ, তো প্লাস্টিকের একটা জার। তো এই পলিজারটার মধ্যে দুটো ইলেকট্রোড আছে, ভেবে নাও দুটো ইলেকট্রোড, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ ইলেকট্রোড। তা একটা ধনাত্মক যে তড়িৎদ্বার, সেই ধনাত্মক তড়িৎদ্বারকে আমরা বলে থাকি অ্যানোড। এটার নাম কি? অ্যানোড। অ্যান্ড দিস ইজ ক্যাথোড। ক্যাথোড, অ্যানোড এবং ক্যাথোড দুটি তড়িৎদ্বার রয়েছে। এটা হচ্ছে একটি তড়িৎ কোষ, এটা হচ্ছে একটা তড়িৎ কোষ, বা আমরা এটাকে কি বলবো, সেল। তো সেলটার কী হবে, অটোমেটিক্যালি এখানে যে আয়ন্সগুলো থাকবে, সেই আয়ন্সগুলো পজিটিভ বা নেগেটিভ আয়নে ডিসোসিয়েটস করে গেছে ইলেকট্রোলাইট যেটা, যেমন সালফিউরিক অ্যাসিড যদি থাকে তাহলে হাইড্রোজেন H প্লাস আর সালফেট মাইনাস, মানে 2H প্লাস আয়ন আছে, আর SO4 ডাবল মাইনাস, এই আয়নগুলো এখানে ছড়িয়ে আছে। তো অবভিয়াসলি কী হবে না, পজিটিভ যে সেটা নেগেটিভগুলোকে, আয়ন্সগুলোকে, পজিটিভ ইন দ্য সেন্স মানে পজিটিভ ইলেকট্রোডগুলোকে এটা অ্যাট্রাক্ট করেছে, মানে পজিটিভ চার্জগুলো এখানে গ্যাদারিং হবে এবং নেগেটিভ চার্জগুলো যেখানের মধ্যে স্টোরড হবে সেখানে আমরা বলবো। তো দেখো, একটা পজিটিভ আর একটা পজিটিভ চার্জ তো একসাথে থাকতে পারে না অবভিয়াসলি। তো তোমাকে কি করতে হবে, একটা এক্সটার্নাল সোর্স, ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে তোমাকে এই পজিটিভটা আরেকটি পজিটিভ এখানে আনতে হবে, কারণ একটা পজিটিভ আরেকটা পজিটিভকে কি করবে, অবভিয়াসলি হ্যাঁ বিকর্ষণ করবে। ঠিকই ধরেছো, বিকর্ষণ করবে। তো এই পজিটিভটা, এই পজিটিভটাকে যদি বিকর্ষণ করে তাহলে আমাকে কি করতে হবে, একটা এক্সটার্নাল এজেন্ট। আমি যদি ওখানে যেতে ভয় পাই তাহলে আমি কি হবে, আমাকে পিছন থেকে কেউ যদি ঠেলে দেয় তাহলে আমি চলে যাব। তার মানে এক্সটার্নাল এজেন্ট বাইরে থেকে এনে ওকে ফোর্সফুলি এই আয়নটাকে এখানে গ্যাদার করতে হবে। তো এইটার জন্য লাগবে ইলেকট্রিক্যাল এনার্জি, বা আমরা এটাকে বলি চার্জিং। তো প্রসেসগুলো অন্যরকম। চার্জিং করার সময় একরকম কারেন্ট ফ্লো করে, আর ডিসচার্জিংয়ের সময় অন্যরকম। তো চার্জিং অ্যান্ড ডিসচার্জিং অফ এ সেল, এগুলো আমরা জানবো মোটামুটি। তো আমি এখন প্রথম যেটা দেখব, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো এটা চার্জিং করলাম, চার্জিং করলাম ইন দ্য সেন্স এখানের মধ্যে পজিটিভ চার্জগুলোকে আমরা গ্যাদার করলাম আর নেগেটিভ চার্জগুলোকে গ্যাদারিং করলাম। তো এইটার কি হবে না, এটার মধ্যে একটা পোটেনশিয়াল তৈরি হলো, এটাকে আমরা বলছি হাই পোটেনশিয়াল, আর একটাকে বলছি লো পোটেনশিয়াল। হাই ইন দ্য সেন্স পজিটিভ, লো ইন দ্য সেন্স দিস ইজ নেগেটিভ। তাহলে একটা হচ্ছে তোমার ধনাত্মক আধানগুলো জমা হয়েছে এবং এখানে একটি উচ্চ বিভব তৈরি হবে, আর এখানে ঋণাত্মক চার্জগুলো জমা হয়ে একটি নিম্ন বিভব তৈরি হবে, বা হাই পোটেনশিয়াল, লো পোটেনশিয়াল। তাহলে এখন যদি আমি এই দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা মেপে নিই তাহলে সেটাকে বলবো ইলেকট্রোমোটিভ ফোর্স। কি বলবো? ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ। ইএমএফ, ইএমএফ কথাটার ফুল ফর্ম কি বললাম? ইলেকট্রোমোটিভ ফোর্স। তার মানে ওপেন সার্কিট পোটেনশিয়াল। ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল ইজ নাথিং বাট the open circuit potential difference between the terminals. তাহলে এটা আমরা লিখে নিই শর্টে, ওপেন সার্কিট, ওপেন সার্কিট পোটেনশিয়াল ডিফারেন্স, শর্টে লিখলাম
ওপেন সার্কিট পোটেনশিয়াল ডিফারেন্স, পিডি, তার মানে হচ্ছে মুক্ত বর্তনীতে বিভব পার্থক্য দুটি তড়িৎদ্বারের মধ্যে। বাংলায় লিখে না, মুক্ত বর্তনীতে বিভব পার্থক্য দুটি তড়িৎদ্বার, একটি তড়িৎ কোষের মুক্ত বর্তনীতে দুটো প্রান্তের মধ্যে বিভবের যে পার্থক্য সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল। এটা বুঝলাম। এখন আমি যদি একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সের মধ্যে কানেক্ট করি, এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর একটা বাইরে একটা রোধ লাগিয়ে দিলাম, তা এখন এখানের মধ্যে একটা সার্কিটটা ক্লোজড হয়ে গেল। ক্লোজড ইন দ্য সেন্স এই ভেতরের মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটাকে আমি নাম দিলাম স্মল আর। এইটাকেই বলা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অন্তর্নিহিত রোধ। তাহলে একটি পোটেনশিওমিটার দিয়ে অন্তর্নিহিত রোধ কি করে মাপবো, এটাই হচ্ছে আজকের টপিক। তো এটাকে কি বলছে একবার লিখে নিই, অন্তর্নিহিত রোধ, অন্তর্নিহিত রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স। তা কি পেলাম, এখানে একটা কারেন্ট ফ্লো করবে হাই থেকে লোয়ের দিকে, কারেন্টটা ক্লোজড সার্কিট হয়ে গেল। এখন তুমি দেখতে পাচ্ছ টোটাল যে পোটেনশিয়াল ডিফারেন্স, ইএমএফকে আমরা এপসিলন দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি বা ই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, ই, ক্যাপিটাল ই। তাহলে ক্যাপিটাল ইটা এখন কি হয়েছে, কোথায় লিখি, এখানে লিখছি, হ্যাঁ, ক্যাপিটাল ই ইকুয়াল টু আই আর প্লাস আই স্মল আর। এই দুটো জায়গা রয়েছে কনজিউমার, টোটাল এনার্জি কনজিউমড করবে কে, এই দুটো জায়গা। মানে তুমি সকাল থেকে পড়ছো, পরীক্ষা আছে, এক্সাম আছে, তো এই এনার্জিটা স্টোর করে রেখেছো, মানে পড়াশুনো করে রেখেছি। এখন দুটো জায়গাতে এনার্জিটা কনজিউমড হবে। কিভাবে? এক হচ্ছে পরীক্ষার খাতায় ক্যাপিটাল আর, এটা একটা বহিরাগত রোধ বা বাইরের একটা রেজিস্ট্যান্স, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার মনের মধ্যে থেকে একটা ভয় তৈরি হবে, ঠিক আছে? তারপরে টোটাল যে তোমার পোটেনশিয়াল এনার্জি যেটা বই পড়ে তুমি অর্জন করেছো, শক্তি, সেই শক্তিটা দুটো জায়গায় ব্যয় হবে, এক পরীক্ষার খাতায়, এক হচ্ছে মনের ভয়। এই যে মনের ভয়টা, এটা তো দেখা যায় না। একটা স্টুডেন্ট হঠাৎ করে পরীক্ষা দিয়ে মা জিজ্ঞেস করে, কিরে কেমন হলো, ইন্টারনাল রেজিস্ট্যান্স এত হাই, মানে ভেতরে থেকে ও এত ভয় পেয়ে গেছে যে এক্সামটাই ভালোভাবে ও দিতে পারেনি। এরকম হয় আমাদের অনেক সময়। তো সেইটাই হচ্ছে সবার মধ্যে একটু ভয় থাকে, এক্সাম হলে প্যানিক থাকে, সেইটাই হচ্ছে ইন্টারনাল ড্রপ, মানে ভেতর তোমার এনার্জিটাকে খেয়ে নেবে অটোমেটিক্যালি। তো এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। সো ইএমএফ ইকুয়াল টু আইআর প্লাস আইআর। এই আইআরটা ঠিক আছে, এটা নষ্ট হলো, লিখলাম খাতায়, পরীক্ষার খাতায়, ঠিক আছে, এনার্জি লস হলো, কিন্তু এই লসটা মানে তো একটা ফালতু লস্ট। তো এইটাকে বলা হচ্ছে লস্ট ভোল্টেজ, এটাকে বলছি লস্ট ভোল্টেজ। আইআরটা স্মল আইআর মানে হচ্ছে একটা ইন্টারনাল ফল, ইন্টারনাল রেজিস্ট্যান্স ড্রপ হয়ে যাচ্ছে, এইটা মিনিংলেস। তো তুমি যখন কোনো একটা ব্যাটারি কিনতে যাবে বাইরে, ব্যাটারি ইন দ্য সেন্স কম্বিনেশন অফ সেল, তখন ওই প্রত্যেকটা সেল কীভাবে কানেক্ট করা আছে সেটা একটা ভাইটাল। এক নম্বর সেই ডিপেন্ডেন্সটা, মানে আমি একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, মানে এইভাবে কতগুলো সেলকে কানেক্ট করলাম, এটাকে বলে সিরিজ কম্বিনেশন। আবার একটা সেলকে আমি এরকমভাবেও কানেক্ট করতে পারি, এরকম করে, এটাকে বলছে প্যারালাল কম্বিনেশন। তা সিরিজ না প্যারালালে কম্বাইন করবো, দিস ডিপেন্ডস আপন দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স। অন্তর্নিহিত তার রোধটা কেমন, এটার ওপর ডিপেন্ড করে একটি তড়িৎ কোষকে আমি শ্রেণী বা সমান্তরাল সঙ্গে যোগ করতে পারবো। খুব ইম্পর্টেন্ট টপিক একটা। এবং এই অন্তর্নিহিত রোধটা কোন কোন জিনিসের ওপর ডিপেন্ড করে এটাও আমাদেরকে জানতে হবে। তো খুব ভাইটাল টপিক একটা। প্রথমে আমরা বুঝবো ইন্টারনাল রেজিস্ট্যান্স, আমরা বুঝলাম যে অন্তর্নিহিত একটা বাধা। আমি ইকুয়েশনটা দেখলাম, ই ইকুয়াল টু আইআর প্লাস আইআর। ওপেন সার্কিট থাকলে কারেন্ট না ফ্লো হলেই নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। তা কারেন্ট ফ্লো হচ্ছে না, তুমি এটার পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করলে তখন কিন্তু শো করবে তোমার ইএমএফ। কিন্তু যখনই কারেন্ট ফ্লো হবে, এক্সটার্নাল একটা রেজিস্ট্যান্স দিয়ে আমি যখন কানেক্ট করব, তখন কিন্তু এখানে ড্রপ ভোল্টেজটা দেখা যাবে এবং আমি মেজার করে ফেলছি তখন এই পোর্শনটা। তাহলে একটা ব্যাটারির যে পোর্শনটা আমি মেপে নিচ্ছি সেটা হচ্ছে এক্সটার্নাল পোর্শন, ড্রপ ক্যালকুলেশনের সাথে ইএমএফের ভ্যালুটা ভ্যারি করে যাবে। কিন্তু তো ব্যাটারির ভোল্টেজ যেটা শো করবে সেটা আদৌ তার ভোল্টেজ নয়, ইএমএফটা বেশি হয়তো, কিন্তু এক্সটার্নাল ড্রপ মানে
বাইরে কোনো সার্কিটের রেসপেক্টেও কতটা পোটেনশিয়াল ডিফারেন্স শো করবে সেটা কিন্তু এই জায়গাটা, ইন্টারনাল একটা ড্রপ থেকে যাচ্ছে। বেশ, এটা সেল সম্পর্কে একটা বুঝলাম। তড়িৎ কোষ, ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, দুটি তড়িৎদ্বার রয়েছে, একটা এক্সটার্নাল বহিরাগত রোধ, এবং সার্কিটটা যখন ক্লোজ হয়ে যাচ্ছে ইএমএফ ইকুয়ালস টু আইআর প্লাস আইআর। এখন হচ্ছে অন্তর্নিহিত রোধ ক্যালকুলেট করব কিভাবে, উইথ দ্য হেল্প অফ পোটেনশিওমিটার। আমরা একটা পোটেনশিওমিটার দিয়ে কিভাবে ক্যালকুলেট, তার আগে জেনে নিই যে পোটেনশিওমিটারটা কি। এর আগে একটা ভিডিও তোমরা দেখে নেবে, ওই ভিডিওটাতে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা রয়েছে যে পোটেনশিওমিটার কি এবং পোটেনশিওমিটার দিয়ে আমরা কিভাবে অন্তর্নিহিত মানে আরও কি কি কাজে ব্যবহার করা হয়। তো পোটেনশিওমিটারটা একবার জাস্ট রিভিশন করে দিই কনসেপ্টটা। পোটেনশিওমিটার ইজ নাথিং বাট আ ইউনিফর্ম ওয়্যার। এটা একটা ইউনিফর্ম ওয়্যার, একটা ইউনিফর্ম ওয়্যার। এইরকম তার আমাদের ল্যাবরেটরিতে ইউজ হয়, এইরকম কতগুলো পোটেনশিওমিটার ইউজ হয়, 4টে তার থাকে। তো এখানে এ, এখানে বি, এরকম থাকে, বা 10টা তার থাকে, এরকমই করব 10টা, এবং এক একটা তার 100 সেন্টিমিটার করে। মানে তুমি 4টে তার মানে বুঝতে পারছো, এটা 400 সেন্টিমিটারের লম্বা একটা ইউনিফর্ম ওয়্যার। ম্যাঙ্গানিন বা জার্মান সিলভার নেওয়া হয়, কারণ এটা রেজিস্ট্যান্স কম্পারেটিভলি বেশি। আর তুমি যদি নর্মালি কপার ওয়্যার নিয়ে নাও, তাহলে বাইরের যে এক্সটার্নাল কানেকশান পয়েন্টগুলো থাকবে, মানে এইটার সাথে একটা সেল কানেক্ট করলাম, তাহলে কী দিয়ে কানেক্ট করবো, কপার ওয়্যার দিয়ে, তাহলে ওই ওয়্যারটা রেজিস্ট্যান্স ধরা পড়ে যাবে। তা আমাকে এমন একটা রেজিস্ট্যান্স চুজ করতে হবে যার পার ইউনিট লেংথ রেজিস্ট্যান্স, যেমন এটার পার ইউনিট লেংথের রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম পার সেন্টিমিটার সাপোজ, আর দেখা যাবে একটা কপার ওয়্যার নেবে 0.01 ওহম পার সেন্টিমিটার এসে গেলো সাপোজ, ফর এক্সাম্পল। তো দিস ইজ ভেরি নেগলিজিবল উইথ রেসপেক্ট টু দিস। তাহলে আমরা কানেক্টিং ওয়্যারগুলো ওই জন্য ল্যাবরেটরিতে বেশিরভাগ ক্ষেত্রে কপার, মোটা মোটা কপার ওয়্যার ইউজ করা হয়, সিঙ্গেল ওয়্যার, হ্যাঁ, মোটা ক্রস সেকশনের। তো এটা তোমাকে মনে রাখতে হবে। এই ওয়্যারটা কিন্তু ইউনিফর্ম একটা রোধ বিশিষ্ট, মানে সমান রোধ বিশিষ্ট একটা ইউনিফর্ম ওয়্যার। এটাই হচ্ছে পোটেনশিওমিটার। এবং এখানে একটা জকি তোমার আছে, হ্যাঁ, এটা একটা সি পয়েন্ট, এবং এই জকিটা দিয়ে তুমি ওটা নামা করতে পারবে। জকি ক্যান স্লাইড ওভার দ্য ইউনিফর্ম ওয়্যার, দ্যাট ইজ দিস কম্বিনেশন ইজ কল্ড, মানে এই যে তোমরা কম্বিনেশনটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে একটা পোটেনশিওমিটার। ঠিক আছে, তো মিটার মানেই তো মেজারমেন্ট করা, আর এটা একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স হিসাবে ধরতে পারি আমরা। 1 নম্বর ইউজ, পোটেনশিওমিটারকে কীভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স হিসাবে, সেকেন্ড নাম্বার হচ্ছে তুমি এটাকে পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করতে পারো। যেমন এটা একটা সার্কিট, এইটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের কাজ করবে। আমি যদি এই দুটো টার্মিনালে রেজিস্ট্যান্স মাপি, মাল্টিমিটার দিয়ে হোক, চাই কোনো কিছু দিয়ে হোক, তাহলে এটার বা সার্কিটটা কানেক্ট করে দিলাম, তাহলে এটা চেঞ্জ করা মানেই একটা রিওস্ট্যাটের মতো কাজ করবে। মানে এই দুটো টার্মিনাল পোটেনশিয়াল, এই রোধ বেশি, আরও বাড়াচ্ছি, রোধটা বাড়বে এইভাবে। এবার আমি এই সার্কিটটাকে কী করলাম, সার্কিটটাকে কানেক্ট করলাম একটি এক্সটার্নাল ইএমএফ, এখানে একটা কানেক্ট করে নিলাম। আচ্ছা, এটা কম্বিনেশন অফ সেল আমরা একটু বাড়িয়ে দিলাম, একটা সুইচ লাগিয়ে দিই, কানেকশানটা সার্কিটটা ওপেন অ্যান্ড ক্লোজ করতে সুবিধা হবে। সুইচের ফাংশন তো তোমরা জানোই, এটা সুইচ দিয়ে আমি সার্কিটটাকে ক্লোজড করতে পারি বা সার্কিটটাকে আমি ওপেন রাখতে পারি। তাই যাই হোক, এটা সুইচ দিয়ে দিলাম। আচ্ছা, সুইচটা যখনই আমি অন করব তখন এখানে একটা কারেন্ট ফ্লো করবে এখানের মধ্যে। এখন এই পুরোটার লেংথ তোমাকে মনে রাখতে হবে, এই পোটেনশিওমিটারের পুরোটার লেংথ হচ্ছে এল, আর পুরোটার রেজিস্ট্যান্স হচ্ছে আর। এই ইন দ্যাট মানে কেস, এই পার্টিকুলার কেসটার জন্য ক্যাপিটাল আরটা তুমি ভুলে যাও, এর প্রিভিয়াস কেসগুলোর জন্য বলে নিই একটু জাস্ট। তাহলে আর, এইটার আর। এবার এই টোটাল ওয়্যারটাতে এই রেজিস্ট্যান্সটা তো ছড়িয়ে আছে, তাহলে আমি যদি সিগমা ক্যালকুলেট করি, সিগমা সমান হয়ে যাবে রেজিস্ট্যান্স বাই এল। মানে সিগমাটা কি, রেজিস্ট্যান্স পার ইউনিট লেংথ, রেজিস্ট্যান্স পার ইউনিট লেংথ, বাংলায় এটাকে বলবো একক দৈর্ঘ্যের রোধ, একক দৈর্ঘ্যের রোধ, ঠিক, সিগমা টোটালটা দিয়ে ভাগ করলাম। এবার তোমার চাইছে
যে তোমার মনে হলো যে আচ্ছা এখান থেকে এটার লেন্থ যদি এল হয় তাহলে এইটুকুর রেজিস্ট্যান্স কত, তাহলে তুমি বলে দিতে পারবে এইটুকুর রেজিস্ট্যান্স যদি স্মল আর হয় তাহলে স্মল আর মানে হচ্ছে এল বাই এল ইন্টু আর। মানে এইটা দিয়ে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে, সিগমা ইন্টু এল হয়ে যাবে, একক দৈর্ঘ্যের রোধ আর এইটার মাল্টিপ্লাই করলে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে তুমি একটা, তো বলে এতটার রোধ কত, তাহলে এতটা বাই পুরোটা, এতটা বাই পুরো লেন্থ ইন্টু রেজিস্ট্যান্স, এইভাবে তুমি একটা পরিবর্তনশীল রোধক হিসাবে এটাকে ইউজ করতে পারবে। 1 নম্বর ইউজ। সেকেন্ড নাম্বার ইউজ হচ্ছে যে আমি যদি বোর করি এই দুটো টার্মিনাল পোটেনশিয়াল কত, ভি এ জে, ভি এখানে জে ফর জকি, তা ভি এ জে এই পোর্শনটা, এটা তো নেগলিজেবল, এই পোর্শনটা নেগলিজেবল কারণ এটা একটা কানেক্টিং কপার ওয়্যার, শুধু এই তারটার রেজিস্ট্যান্স আছে, তারটার রেজিস্ট্যান্স তুমি বাড়িয়ে দিতে পারো, থাক এখানেই যেহেতু কানেকশানটা করেছি আমি, থাক এতটাই তার আছে ভাবি, ঠিক আছে। তাই এইটুকুর লেংথ হচ্ছে এল, তাই এখানে কতটা ড্রপ হবে দেখো, এল বাই এল ইন্টু টোটাল ইএমএফ, টোটাল ইএমএফ ই নট, আচ্ছা ই নট লিখে দাও তাহলে এখানে, এটা হয়ে গেলে এইটুকুর মধ্যে ড্রপ। এবার এইটু বাড়ালাম, তারপর এই দুটো পয়েন্টের মধ্যে আমি একটা পোটেনশিয়াল ডিফারেন্স কত পাচ্ছি কত, এই দুটো টার্মিনালকে যদি আমি কোনো সার্কিটের সাথে কানেক্ট করি, তোমার একটা রেডিও আছে, তুমি মনে করলে যে আমি রেডিওটা বাজাবো, আমার 4 ভোল্ট লাগবে, তাহলে এই দুটো টার্মিনালে কানেক্ট করে দাও, নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে তুমি 4 ভোল্ট পেতে পারো। তোর 5 ভোল্ট দরকার, কানেক্ট করো, অ্যাডজাস্ট করে নাও, জকি ক্যান স্লাইড ওভার দ্য ওয়্যার, এই ওয়্যার বরাবর জকিটা চলবে, তাহলে এখানে একটা স্পেসিফিক, ইউ ক্যান গেট আ স্পেসিফিক পোটেনশিয়াল ডিফারেন্স অলওয়েজ বিটুইন দ্য টার্মিনালস এ অ্যান্ড সি, এসি পয়েন্ট দুটোর মধ্যে আমি কন্টিনিউয়াসলি একটা পোটেনশিয়াল ডিফারেন্স গেইন করতে পারছি। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি এটা তোমাকে একটা সহজ ফর্মুলা বলে দিই, যখনই আমি ড্রপ ক্যালকুলেট করব, এটা লেংথ বাই পুরোটার লেংথ ইন্টু দিস ওয়ান, আবার রেজিস্ট্যান্স এইটার, আচ্ছা তাহলে দিস ইন্টু রেজিস্ট্যান্স, তাহলে এটা রেজিস্ট্যান্স পেয়ে যাবো, এটার ইএমএফ পেয়ে যাবো, দুটো ইউজ হয়ে গেল। 3 নম্বর হচ্ছে যে আমি এই একটা সেল নিলাম, অন্য একটি সেল, এবং তোমাকে বললাম যে এই সেলটার ইএমএফ কত, তাহলে তুমি কি করবে তখন, এই সেলটাকে এই সার্কিট কানেকশানের মধ্যে করবে। কিভাবে কানেক্ট করবো আমি বলে নিই, তাই এটা মুছে ফেলি, এইটা ফর্মুলাটা লিখে নাও তোমরা। আমি একটা সেলকে কানেক্ট করে নেব, এখানে কানেকশানটা খুব ভাইটাল কানেকশান, একটা পজিটিভ নেগেটিভ, হ্যাঁ এটা একটা সেল, তো এই সেলটাকে আমি কানেক্ট করার সময় দেখে নেব যে এটার মধ্যে একটা গ্যালভানোমিটার কানেক্ট করতে হবে, কারণ গ্যালভানোমিটার ক্যান শো দ্য deflection and with the deflection it can show the direction of current, from which direction the current is flowing, that is from this one to this one, if A to J or J to A। তাহলে এটা কি করবে, তোমার দেখো এই সেলটার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে স্মল আর, থাকবে কি থাকবে না, প্রত্যেকটা সেল মানে এই সেলেরও ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, আমি এগুলো কনসিডারেশনের মধ্যে ধরছি না, প্রয়োজন নেই, আমার এই সেলটার ইএমএফ ক্যালকুলেট করব, নট স্মল আর। তাহলে এখন আমি যদি করি, তাহলে এখান থেকে দেখো এইটুকুর মধ্যে একটা পোটেনশিয়াল এ তো ড্রপ করেছে এখানে, এইটার জন্য এইটুকুর মধ্যে একটা পোটেনশিয়াল আছে, তার জন্য এই দিকটা হাই যেহেতু, তার এই দিকটা হাই পোটেনশিয়াল এবং এই দিকটা লো পোটেনশিয়াল, এইখানে ড্রপ যেটা হয়েছে, এবং ড্রপ ভোল্টেজটা নাম দিচ্ছি VAJ সমান কত বের করলাম না, লেংথ বাই লেংথ ইন্টু টোটাল এটা। এখন এটার জন্য এইদিকে একটি কারেন্ট যাবে I1, ঠিক আছে, এবার এটার জন্য একটা কারেন্ট এদিকেও আসবে I2। এখন I1 আর I2 যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে গ্যালভানোমিটারের ডিফ্লেকশনটা কত, কারেন্ট থ্রু গ্যালভানোমিটার 0, এখানের মধ্যে কারেন্টটা কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তবে এই সার্কিট দিয়ে স্পেসিফিক কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, IG ইকুয়াল টু 0, তার মানে এই আমি কি বললাম, ইন্টারনাল এখানে দেয়ার ইজ নো ড্রপ, লস্ট ভোল্টেজ কত, লস্ট ভোল্টেজ ইকুয়াল টু 0, এখানের মধ্যে যে লস্ট ভোল্টেজটা কত হয়ে যাবে 0, কারণ কারেন্টই তো ফ্লো হচ্ছে না, তাহলে এখানের মধ্যে ড্রপ যেটা সেটাই এটা সমান হয়ে যাবে, কারণ কারেন্টটা তো সেম প্রোভাইড করছে। তাই যখন তুমি নাল কন্ডিশন, এটাকে বলা হচ্ছে নাল কন্ডিশন, হোয়াট ইজ নাল কন্ডিশন,
when current through the galvanometer is 0, Ig equal to 0, then this is called null. In null condition there is no lost voltage. খুব ভাইটাল পয়েন্ট, একটা পোটেনশিওমিটার এই কনসেপ্টটা হচ্ছে সব থেকে বেস্ট কনসেপ্ট, যে লস্ট ভোল্টেজটা জিরো কখন, যখন কারেন্ট ফ্লো হবে না সার্কিট। একটা সেলের মধ্যে কি বললাম, কারেন্টই ফ্লো হচ্ছে না, তার মানে ই ইকুয়াল টু, আমি প্রথমেই সেলে দেখো কি শিখেছিলাম, আইআর প্লাস আইআর, কারেন্টটাই যদি জিরো হয় তার মানে কী হয়েছে, টোটাল যে ইটা সেটা শো করবে, কারণ লস্ট ভোল্টেজটা তখন জিরো হয়ে যাচ্ছে, তখন এক্সটার্নাল সার্কিটের যে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেটা ক্যাপিটাল, দুটো টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সটা তখন ইয়ের সমান হয়ে যাবে। তো এখানে দেখো ভি এজ এ ইকুয়াল টু দিস, তার মানে এইটা এটার সমান, তাহলে আমি বলতে পারি যে দিস ইজ ইকুয়াল টু ই, দিস ইজ ইকুয়াল টু ই, এইটাই হয়ে গেল ই এর ভ্যালু। তাহলে এইভাবে আমি এই যে সেলটা রয়েছে এই সেলটার ইএমএফটাকে ক্যালকুলেট করতে পারছি। তাই এটা একটা প্রসেস, এবং এই ইএমএফটা হচ্ছে সেই ইএমএফ যেটার কিন্তু ইন্টারনাল লসটা ধরছি না আমি, অরিজিনাল ইএমএফটা। ওই জন্য ইএমএফ ক্যালকুলেশন করার জন্য পোটেনশিওমিটার হচ্ছে একটা বেস্ট অ্যারেঞ্জমেন্ট বা ডিভাইসেস, একটা ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে আমরা ইএমএফ ক্যালকুলেট করতে পারবো। পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করা যায় কি দিয়ে, ভোল্ট মিটার দিয়ে, কিন্তু ইএমএফ ক্যালকুলেট করা যায় পোটেনশিওমিটার দিয়ে। এখন নেক্সট কনসেপ্ট হচ্ছে, তাহলে প্রথমে এতটা পর্যন্ত আমরা ক্লিয়ার হয়ে গেছে, আমি বুঝলাম যে আচ্ছা এই হচ্ছে। এখন নেক্সট, তার মানে এই যে ডিফারেন্সটা এটাই হয়ে গেছে ইটার ভ্যালু, ইএমএফ ক্যালকুলেট করলাম, তার প্রথমে এইটা করে নিতে হবে, 1 নম্বর কনসেপ্ট। এতটা লিখে নিয়ে যদি এখানে কোশ্চেন্স আছে যে হাউ উই ক্যান ডিটারমাইন টু ডিটারমাইন ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স of a potentiometer, আমরা কি করব, ইন্টারনাল রেজিস্ট্যান্স অন্তর্নিহিত এইটাকে মাপবো এ পোটেনশিওমিটার দিয়ে। তাহলে এখন ইএমএফ, তাহলে যে তোমার প্রথমে ফার্স্ট 1 নম্বর স্টেপ হচ্ছে স্টেপ নাম্বার 1, আমি যদি দেখি ও স্টেপ নাম্বার 1, স্টেপ 1 ইটা ক্যালকুলেট করে নাও প্রথমে। তাহলে ই বেরিয়ে গেল এল বাই এল ইন্টু ই নট, মানে এটা হচ্ছে জকি 1, এটা জকি 1, ওই জন্য স্টেপ 1 জকি 1। তো জকি 1 মানে 1 নম্বর পজিশন। এইবার 1 নম্বর পজিশনে যখন আমি জকিটা রেখেছি তখন এখানে যে ড্রপটা সেটা ইএমএফ এর সাথে সমান। এখন কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না সার্কিটে, কারণ এইদিকে কারেন্ট সমান, গ্যালভানোমিটার ডিফ্লেকশন 0, তাহলে ইটা বেরিয়ে গেলে এল বাই এল, মানে এটার লেংথ বাই পুরোটার লেংথ ইন্টু ই নট মানে হচ্ছে এইটা যে অক্সিলারি সার্কিটটা আছে তার যে ইএমএফ, এই সেলটার ইএমএফ। এখানে একটা কথা বলে নিই, যখনই আমি এটার ইন্টারনাল রেজিস্ট্যান্সে অলওয়েজ ই নট ইজ অলওয়েজ গ্রেটার দেন ই, এই কন্ডিশনটা কিন্তু ফুলফিল করতে হবে। আচ্ছা, তাহলে এল বাই এল ইন্টু ই নট, দিস ইজ ইকুয়াল টু ই পেয়ে গেছি আমরা। নেক্সট হচ্ছে ই তো হয়ে গেল, এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা এক্সটার্নাল একটা রেজিস্ট্যান্স তুমি কানেক্ট করে দাও, আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করে দিলাম। তাহলে এখন এই দিকে একটা কারেন্ট অবশ্যই ফ্লো করবে এই দিকে, তাহলে এখন এটার মধ্যে কারেন্টটা 0, তাহলে এই টোটাল ড্রপটা এখন এর মধ্যে যাবে। তাহলে এখন আমি ভি ইকুয়াল টু কী করতে পারি না, ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু এই ড্রপটা এখানে ড্রপ হবে, পোটেনশিয়ালটা ড্রপ করবে, এই কারেন্টটা, এই টোটাল যে ইএমএফ সেটা এটার মধ্যে যাচ্ছে, তাহলে ভি ইকুয়াল টু আইআর, মানে এক্সটার্নাল ড্রপ। তো ভি ইকুয়াল টু আইআর। এখন আমরা যদি এই দুটোকে ডিভিশন করে ফেলি, তার মানে এখানের যে ড্রপ, তখন কিন্তু যখন এখানে কারেন্টটা যাচ্ছে তখন এখানে L1 লেন্থের জন্য পাচ্ছি না, তখন জকিটাকে আমার আবার শিফট করে তোমার নাল পয়েন্টটা খুঁজতে হবে, এখানে পেলাম হয়তো। তাহলে এখন J2 এটা পজিশন এবং এটা লেন্থ হচ্ছে L'। তাহলে এখন তোমার পোটেনশিয়াল ডিফারেন্স যেটা এটা কত হয়ে যাচ্ছে, ভি হয়ে যাচ্ছে। এখন ভি ইকুয়াল টু হয়ে গেল এই যে ড্রপটা সেটা হয়ে গেল এই পোর্শনটা, মানে L' বাই এল ইন্টু ই নট, থার্ড ইকুয়েশন।
তাহলে এখন আমি যদি ডিভিশন করে ফেলি এই দুটোকে, মানে ই বাই ভি যদি করে নিই, তাহলে ই বাই ভি অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু, দেখে নাও ই নট কেটে যাচ্ছে, তার মানে এল বাই ক্যাপিটাল এল ইন্টু এল ড্যাশ বাই ক্যাপিটাল এল, কেটে গিয়ে বেঁচে থাকলো এল বাই এল ড্যাশ ই বাই ভি। এটা একটা টেকনিক, সেম টেকনিকে ইএমএফ কম্পেয়ার করা যায়, দুটো ইএমএফ কম্পেয়ার করতে পারি। যাই হোক, এখন মনে রাখো ই বাই ভি, ই মানে এটার যে ইএমএফ, তখন লেন্থটা এখানে পেয়েছিলাম, আর এখন শিফটিং হয়ে গেল জকিটা এখানে, মানে দুটোবার নাল পয়েন্ট বের করতে হবে। ফার্স্টবার এই সেলটা যখন থাকবে, সেকেন্ডবার যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগালাম তখন নাল পয়েন্টটা শিফট করে গেল, তো এই লেন্থটা বের করতে হবে এল বাই। এখন ই সমান কি হয়, ই ইকুয়াল টু কী হবে, ই ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো আইআর প্লাস আইআর, কারণ এখন তো কারেন্টটা ফ্লো হচ্ছে না এখানে, তাহলে এখন ই হয়ে গেল আইআর প্লাস আইআর, তো এটা হয়ে গেল আইআর প্লাস আইআর বাই কত, বাই ভি ইকুয়াল টু আইআর ইকুয়াল টু এল বাই এল ড্যাশ। তার মানে এখান থেকে আমি আইটা কমন নিয়ে যদি কেটেও দিই, তাহলে এখানে পড়ে থাকছে দেখো, এখান থেকে এখানে লিখছি আর প্লাস আর বাই ক্যাপিটাল আর সমান এল বাই এল ড্যাশ। তার মানে আর কেটে যাচ্ছে, আর তাহলে 1 প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর সমান এল বাই এল ড্যাশ। তাহলে 1 প্লাস এখানে লিখলাম আর বাই আর ইকুয়াল টু, এটা পাচ্ছি, তা আর বাই আর ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি এল বাই এল ড্যাশ মাইনাস 1, অর স্মল আর ইকুয়াল টু এল বাই এল ড্যাশ মাইনাস 1 ইন্টু আর। ফর্মুলাটা মনে রাখবে সবসময়, নিউমেরিক্যালস করতে গেলে দিস ইজ দ্য মেন ফর্মুলা, স্মল আর ইকুয়াল টু এল বাই এল ড্যাশ, মানে এল বাই এল ড্যাশ শিফটিং। একবার সেলটা প্রথমে রেখে ওইটার মেজারমেন্ট করতে হবে, ফের এটা রেখে শিফটিং। যখন শুধু সেল আছে মনে রাখবে কারেন্ট গ্যালভানোমিটার ডিফ্লেকশন 0। সেকেন্ড টাইম যখন রাখছি তখন গ্যালভানোমিটারটা মানে সার্কিটটা এইখানে একটা কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে, সেই জিনিসটা তোমাকে তখন দেখে নিতে হবে। আর ইকুয়াল টু এল বাই এল ড্যাশ মাইনাস 1 ইন্টু আর, মানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স কত লাগিয়েছি, এল বাই এল ড্যাশ মাইনাস 1। ইনিশিয়াল নাল পয়েন্টের ভ্যালু কত, সেকেন্ড নাল পয়েন্টের ভ্যালু কত, মাইনাস 1। তাহলে আমরা কিছু নিউমেরিক্যালস এটা দিয়ে করে ফেলি, তাই ইন্টারনাল রেজিস্ট্যান্স বেরিয়ে গেল। তাহলে তোমাদের কনসেপ্টটা আমার মনে হয় আরেকটু বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্টেই একটা নিউমেরিক্যালস তোমরা লিখে নাও, আমি একটা বই নিই, হ্যাঁ, এইখান থেকেই করাই, ভালো নিউমেরিক্যালস রয়েছে দেখলাম। তোমরা চলো একটা নিউমেরিক্যালস আমরা লিখে ফেলি। বেরই করে রেখেছিলাম, কিন্তু কোথায় গেলি যে ভাই, দেখিনি। তোমাদের যে কোনো বই থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে, যে কোনো বই থেকে। এই নিউমেরিক্যালসটা প্রথমে দেখে নিই কী দিয়েছে। এটা একটা তোমার AIEEE 2003-তে এসেছিল, 2003-এ AIEEE। তো এই নিউমেরিক্যালসটা প্রথমে করে নিই, লিখে নাও। ইন এ পোটেনশিওমিটার অ্যারেঞ্জমেন্ট আ সেল ইজ কানেক্টেড টু দ্য পোটেনশিওমিটার ওয়্যার অফ 60 সেন্টিমিটার ইন লেংথ to make the deflection 0 in galvanometer. In a potentiometric arrangement, মানে এই অ্যারেঞ্জমেন্টের কথা ভাবছি, ইন এ পোটেনশিওমেট্রিক অ্যারেঞ্জমেন্ট, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোশ্চেনটা লিখে নাও। তো এখানে কি বলেছে দেখো, কানেক্টেড টু দ্য পোটেনশিওমিটার ওয়্যার অফ 60 সেন্টিমিটার লেন্থ টু মেক দ্য ডিফ্লেকশন 0 in galvanometer. Now if the cell is shunted with a 6 ohm resistor, মানে এটা শান্টেড 6 ওহম রেজিস্ট্যান্স, ইনিশিয়াল লেন্থটা মানে স্মল এলটা হচ্ছে 60 সেন্টিমিটার। আচ্ছা, ক্যাপিটাল আর দিয়েছে কত, 6 ওহম, আর এটা বোঝা গেল। এরপরে ইফ দ্য সেল ইজ শান্টেড বাই 6, দ্য নাল পয়েন্ট ইজ শিফটেড বাই 50, মানে এল ড্যাশটা কত, 50 সেন্টিমিটার। নিশ্চয়ই বাকিটা বলতে হবে না, স্মল আরটা জানতে চেয়েছে।
তাহলে এলটা বলে দিয়েছে কত 60 ডিভাইডেড বাই 50 মাইনাস 1 ইন্টু শান্টেড মানে এটাকে শান্ট বলে রেজিস্ট্যান্স, যখনই কোনো সেলের ওভার বাইপাস আর কি, বাইপাস, শান্ট মানে বাইপাস। আর 6 দেখো এটা ক্যালকুলেট করলে তোমার এসে যাচ্ছে 1.2 ওহম, বেরিয়ে গেল। তা 1.2 ওহম। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সবসময় কম হয়, ইন্টারনাল রেজিস্ট্যান্স বেশি মানেই লস্ট ভোল্টেজ বেশি, মানে এই পোটেনশিয়ালটা ড্রপ করে যাবে ইন্টারনালি। এখানে একটা ডট ডট দিয়ে রিপ্রেজেন্ট করলে বেটার হবে এইটা, এই পোর্শনটা। তো এই নিউমেরিক্যালসটা বুঝলাম, AI-EEE। নেক্সট আর একটা নিউমেরিক্যালস দেখো, আর লেংথ অফ পোটেনশিওমিটার ওয়্যার ইজ 155 সেন্টিমিটার। লেংথ অফ দ্য পোটেনশিওমিটার ওয়্যার মানে পুরোটা, ক্যাপিটাল এলটা এখানে, তার মানে এলটাই ভাবতে পারি। অ্যান্ড a length of 135 centimeter when the cell has a conductor of resistance 8 ohm connected between the terminal. Find the internal resistance. এটাও একটা WBSCH এর কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। সেখানে এলটা ধরে নাও, এলটা চেঞ্জ করে দিই একটু, এল ইকুয়াল টু কত বলেছে, এলটা হচ্ছে তোমার 155 সেন্টিমিটার, 155 অ্যান্ড এল ড্যাশ হচ্ছে 135 সেন্টিমিটার অ্যান্ড ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু, তুমি এগুলো চেক করে নেবে জাস্ট, তাহলেই হবে, ব্যাস ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে এখানে 155, এখানে 135 মাইনাস 8 ইন্টু মাইনাস 8 বলছি, -1 ইন্টু 8 এখানে বসিয়ে দাও, দেখো আনসার এসে যাবে। ক্যালকুলেশন তোমরা করতে পারবে, আনসার আসবে 1.185। এইটার আনসার এসে যাবে স্মল আর ইকুয়াল টু 155 বাই 135 মাইনাস 1 ইন্টু 8। এর আনসার আসবে তোমার, হ্যাঁ এগুলো কিচ্ছু করে না, 1.185 এরকম আনসার, এত হয়ে গেল আনসার। খুব সহজ নিউমেরিক্যালস। পোটেনশিওমিটার খুব ইজি টপিক যদি কনসেপ্টটা মাথায় ঢুকে যায়, কিন্তু এই যে কখন কানেক্ট করে দিচ্ছি, কোথায় রেজিস্ট্যান্স, কোথায় কারেন্ট যাচ্ছে, কোথায় যাচ্ছে না, এইটা কনফিউশন করে। তোমরা এরপরেও কনসেপ্টটা ক্লিয়ার না হলে একটু ঠান্ডা মাথায় যে জায়গাটা ভুল হয় বা আমরা যেগুলো ভুল ভাবি, দুটো কন্ডিশন তোমাকে মনে রাখতে হবে। যখন নাল কন্ডিশন আমি পাচ্ছি মানে IG0, তখন কোনো কারেন্ট কিন্তু যাচ্ছে না, ব্যাস এটা মেন টপিক। কারেন্ট না গেলে কি হবে, ইন্টারনাল ড্রপ রেজিস্ট্যান্স, এখানে যে লস্ট ভোল্টেজ আমি বললাম, যেখানে একটা আইআর ড্রপ হয়ে যায় ভেতর ভয় যেটা, সেটা নেই, কারেন্ট একটু ফ্লো হচ্ছে। তোমাকে বললো পরীক্ষা হবে না, পড়াশুনো করে যাও, তারপরে তুমি অবভিয়াসলি কী করবে, ইটা গ্যাদারিং হবে, পরীক্ষা হবে না মানে তোমার তো ভয় নেই, তোমার পুরোটাই এনার্জি, মানে হচ্ছে অনেক কিছু শিখছি। পরীক্ষা এলে বলে দিলে মুশকিল। ক্লাসে যখন কোনো স্যার তোমাকে পড়াচ্ছে তোমার হ্যাপি লাগছে, যখনই একটা কোশ্চেন করবে বলে কোশ্চেন করবো কিন্তু এটা পড়ানো হয়ে গেলে, তখন তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্স বাড়ছে, ভেতরে একটা লস্ট ভোল্টেজ, এই তো স্যার আমাকে কোশ্চেন্সটা করবে, অবভিয়াসলি এই যে কনসেপ্টটা। কিন্তু যদি স্যার পড়িয়ে যাচ্ছে তোমার বুদ্ধি বাড়ছে। ইকুয়াল টু IR প্লাস IR, একটা টেস্ট নিলাম, তার মানে IR প্লাস IR মানে ইন্টারনাল ভয় প্লাস এক্সটার্নাল ভয়, দ্যাট ইজ ইকুয়াল টু এনার্জি ইন দ্য সেন্স EMF এর কথাই বলছি। ব্যাস এই কনসেপ্টটা তোমরা জেনে নাও। আর আরও নিউমেরিক্যালস করতে পারো একই রকমভাবে, নিউমেরিক্যালসগুলো হবে ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করা নিউমেরিক্যালস, দু একটা দেখিয়ে দিলাম এখানে। আচ্ছা এই নিউমেরিক্যালসটা লিখে নাও, দ্য লেংথ অফ দ্য ওয়্যার অফ এ পোটেনশিওমিটার ইজ 100 সেন্টিমিটার অ্যান্ড দ্য EMF ইজ স্ট্যান্ডার্ড সেল কানেক্টেড EEE। আচ্ছা ঠিক আছে, তাহলে লেংথ অফ দ্য মানে এটা টোটাল লেংথটা মানে ক্যাপিটাল L যেটা, সেটা হচ্ছে 100 সেন্টিমিটার একটা বলে দিয়েছে, ঠিক আছে। আর এই সেলের এই যে ভ্যালুটা দেওয়া আছে তোমার কত 1 আচ্ছা এটা connected to আচ্ছা file measuring the EMF of the battery having internal resistance 0 point and the null point is obtained 30 সেন্টিমিটার। আচ্ছা নাল পয়েন্টটা আমি পেলাম 30 সেন্টিমিটারে, 30 সেন্টিমিটার। তাহলে এটা তো বলে দিয়েছে, এটা নয়, এটা নয়, কিন্তু এটা ড্যাশ বলেছে এখানে, ড্যাশ। তার মানে আমি কি বললাম তোমাকে, ড্যাশ সমান কত হয়ে যাবে, ইন্টু ফ্র্যাকশন, মানে কততে পাওয়া যাচ্ছে 30-তে না, তাহলে 30 বাই টোটালটা কত 100, তার মানে 0.3 বেরিয়ে গেল আনসার। খুব সহজ জিনিস। ড্যাশের একটা EMF তোমাকে কি বলেছে ক্যালকুলেট করতে হবে, তার মানে ড্যাশটার মানে এইটার সেলটার EMF ক্যালকুলেট করতে হবে। তোমাকে কি বললাম, যেখানে নাল পয়েন্ট পাওয়া গেছে বাই পুরো লেংথ, নাল পয়েন্ট পাওয়া গেছে তখন লেখা আছে কত 30 সেন্টিমিটার, পুরো লেংথটা কত 100, রেশিও করবে, এই যে বললাম এটা
ভিএজে মানে এটা ড্রপটাই তো এখানে আছে, এল বাই এল ইন্টু দিস ওয়ান, খুব সহজ, বাই এটা পুরো লেন্থটা এল বাই এল ইন্টু কতটা ফ্র্যাকশনের ইএমএফ ওখানে ড্রপ করবে, ব্যাস, দ্যাট ইজ দ্য টেকনিক অফ দ্য পোটেনশিওমিটার। তো পোটেনশিওমিটার দিয়ে আমরা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, পোটেনশিওমিটার দিয়ে ইএমএফ ক্যালকুলেট করতে পারি, অ্যাকুরেট ইএমএফ, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার দুটো ইএমএফকে কম্পেয়ার করতে পারি, এই সেলটা লাগালাম আরেকটা সেল এখানে লাগিয়ে দিলাম, তাহলে দুবার নাল পয়েন্ট পাবো, L1 L2, তখন হয়ে যাবে E1 বা E2 সমান L1 বাই L2। এটা হচ্ছে কম্প্যারিজন অফ ইএমএফ। এটাও একটা আছে কম্প্যারিজন অফ ইএমএফ। ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারি। এছাড়াও আমি কোনো একটা সার্কিট, এমনি একটা নর্মাল তোমার ব্যাটারি, একটা রেডিও আছে, তো রেডিওর কোনো দুটো টার্মিনাল পয়েন্টে বের করতে চাইছো কত পোটেনশিয়াল ডিফারেন্স আছে, রেডিও দুটো টার্মিনাল আছে, এই দুটো টার্মিনালে কত পোটেনশিয়াল বের করতে হবে, তাই এখানে কানেক্ট করে দাও তুমি, ব্যাস এটাকে চেঞ্জ করতে থাকো, এখানে এই সেলগুলোর এখানে আর এখানে কানেক্ট করে দাও, এটা হাই পোটেনশিয়াল, লো, হাইটা সবসময় এখানে থাকবে, হাই পোটেনশিয়াল, লো পোটেনশিয়ালটা চেঞ্জ করো, পোটেনশিয়াল ডিফারেন্সটা শো করবে তোমার। গ্যালভানোমিটার রিফ্লেকশনটাকে জিরো করে দাও, এটার ইএমএফ যেটা হবে সেটাই হয়ে যাবে, এখানে ড্রপ ভোল্টেজ যেটা হবে সেটাই ওটা হয়ে যাবে, কারেন্টটা তখন রিফ্লেকশনটা জিরো হয়ে যাবে। নাল মেথড অ্যাপ্লাই করছি, পজিটিভ কানেক্ট করবে, পজিটিভ, এই দুটো পজিটিভ যেন এই পজিটিভের সাথে কানেকশান থাকে, ব্যাস এটাই হচ্ছে মেন তোমার প্রিকশনস একটা বলতে পারো, হ্যাঁ, পোটেনশিওমিটার। তো আশা করি যে পোটেনশিওমিটার যে কনসেপ্টটা, তার নিউমেরিক্যালস তো কিছু করিয়ে দিলাম, এছাড়াও পোটেনশিওমিটার দিয়ে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করা যায়, এক্সটার্নাল ড্রপ ক্যালকুলেট করা যায়, ইএমএফ ক্যালকুলেট করা যায়, কম্পারেটিভ ইএমএফ করা যায়, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স হিসেবে ইউজ করতে পারি, ভ্যারিয়েবল ইএমএফ হিসাবে একটা ইউজ করতে পারি, এই পুরো কনসেপ্টটা তোমরা ভালো করে পড়ো পোটেনশিওমিটার, আশা করি পারবে। এছাড়াও আমরা এরপরে যখন নিউমেরিক্যাল প্র্যাকটিস করব তখন অবশ্যই আরও এক্সপ্লেন করবো। থ্যাংক ইউ।